ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে তার সিবিটির রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে বিএসসি আর পোস্ট বেসিকদের জন্য, এবং তাদের ইন্টারভিউ ডেটও দিয়ে দিয়েছে। তাই এবার শুরু হবে ইন্টারভিউ প্রিপারেশন। তার আগে প্রথমেই বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা বিএসসি এবং পোস্ট বেসিক স্টুডেন্টরা সিবিটি ক্লিয়ার করেছে তাদেরকে আমার তরফ থেকে কনগ্রাচুলেশন। আশা করা যায় জিএনএম স্টুডেন্টদেরও এই উইকের মধ্যেই সিবিটি রেজাল্ট আউট হয়ে যাবে। তো এরপর যেটা মেন লক্ষ্য সেটা হচ্ছে ইন্টারভিউ। মানে আমাকে যেভাবেই হোক সিবিটি যেমন ক্লিয়ার করেছো ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে, এবং ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা দেখতেই হবে। তো আজকে আমরা ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই ইন্টারভিউ বোর্ডে কাজে লাগতে পারে। আমি এস সাকরা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোনো কিছু পরীক্ষার আগেই দরকার হয় প্রিপারেশন, সেটা থিওরি পরীক্ষা হোক বা এমসিকিউ রিলেটেড পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক, সবার প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট। তুমি থিওরি পরীক্ষার যে প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন নিয়ে কিন্তু ইন্টারভিউয়ে যাওয়া যাবে না, কারণ ইন্টারভিউ হচ্ছে থিওরি বা এমসিকিউ এর থেকে একটু ডিফারেন্ট। এবার ইন্টারভিউ এর প্রিপারেশনটা আলাদা কেন? কারণ থিওরিতে তুমি পরীক্ষা পড়ে গেলে এবং সেই মুখস্থটা তুমি 10 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে লিখে ফেললে, কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে পুরোপুরি আলাদা। তুমি যেটা পড়ছো সেটা এমন ভাবে প্রিপেয়ার করবে যাতে তুমি অন্যজনকে বোঝাচ্ছ বা অন্যের সাথে কথা বলছো এরকম ফরম্যাটে, মানে মোট কথা বলতে গেলে ডায়লগ ফরম্যাটে, যাতে তুমি সিম্পলিফাইড ভার্সনে তাকে বোঝাতে পারো। তুমি যদি এইভাবে প্রিপারেশন করতে পারো তাহলে কিন্তু তোমার বোঝাতেও সুবিধা হবে, তুমি আনসার দিতেও সুবিধা হবে। আর কিরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে, এর আগেও আমি বহুবার ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে তোমার ইন্টারভিউয়ে সেলফ ইন্ট্রোডাকশনের পর প্রথমেই জিজ্ঞাসা করা হয় যে তুমি কোথায় কাজ করছো বা এতদিন তুমি কি করছিলে, এবং সেই অনুযায়ী হচ্ছে তোমার কোয়েশ্চেন গুলো ফরমেশন হয়ে থাকে। অথবা যদি তুমি এক্সট্রা কোনো ডিগ্রি করে থাকো, মানে নর্মাল বিএসসি ছাড়া কোনো তুমি ডিপ্লোমা কোর্স করে থাকো বা কোনো এমএসসি সাবজেক্টে স্পেশালিটি করে থাকো, তাহলে সেই ধরনের কোয়েশ্চেন গুলোই কিন্তু ইন্টারভিউয়ে ধরার চান্স সব থেকে বেশি। সেরকমই আজকে আমরা ডিসকাস করব যে যারা আইসিইউ বা সিসিইউ তে এতদিন ধরে ডিউটি করছিলে, আমার মনে হয় অনেকেই স্টাফ নার্স ছিলে প্রাইভেট হসপিটালে, এবং প্রাইভেট হসপিটালে সিসিইউ বা আইসিইউ এর সংখ্যা বেশি, এবং তারা অনেকেই আইসিইউ বা সিসিইউ তে ডিউটি করেছো এবং সেই এক্সপিরিয়েন্স রয়েছে। এবং তোমরা যখন ইন্টারভিউয়ে যাচ্ছ তাহলে তোমাদেরকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফেস করতে হতে পারে সেটা নিয়ে আজকে ডিসকাশন। প্রথমেই যেমন জিজ্ঞাসা করতে পারে যে তোমরা যে আইসিইউ তে কাজ করছো সেখানে নার্স পেশেন্ট রেশিও কি। জেনারেলি নার্স পেশেন্ট রেশিও আইসিইউ বা সিসিইউ এর ক্ষেত্রে হয়ে থাকে 1:1, বা কোনো কিছু কোনো কোনো ক্ষেত্রে হতে পারে 1:2। এর বাইরে কিন্তু আইসিইউ বা সিসিইউ তে নার্স পেশেন্ট রেশিও হয় না, যেহেতু এটা হাইলি ডিপেন্ডেন্ট এবং কন্টিনিউয়াস মনিটরিং একটা ইউনিট। তো এই কোয়েশ্চেনটার উত্তরটা তোমরা ডায়ালগ ফরমেশনে প্রিপারেশন কি করে নেবে, সেটা হলো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে ইউনিটে কাজ করছো বা আইসিইউ বা সিসিইউ তে নর্মালি নার্স পেশেন্ট রেশিও কত থাকে, তুমি আনসার দিলে 1:1 বা 1:2। তুমি কিন্তু যেটুকু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে তার থেকে বেশি কিন্তু কথা বলবে না, যতই তুমি জানো না কেন। তারপরে তোমার জেনারেলি যেটা হয় ইন্টারভিউয়ারের কাছ থেকে এরপর নেক্সট কোয়েশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে যে কেন এই রেশিও মেনটেন করা হয়, বা তুমি যে ইউনিটে কাজ করছো সেই ইউনিটে কি এই রেশিও মেনটেন করা হতো, এই ধরনের কোয়েশ্চেন। তো তখন তুমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করবে যে কেন এই রেশিও মেনটেন করা হয়। আমার মনে হয় তুমি জানো, সেটা হচ্ছে এটা হচ্ছে হাইলি ডিপেন্ডেন্ট ইউনিট, কন্টিনিউয়াস মনিটরিং নিডেড, এক্সট্রা স্পেশাল কেয়ার নিড, এক্সট্রা স্পেশাল কেয়ার দরকার হয় এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে। তো তাই হচ্ছে আর বেশিরভাগ আইসিইউ বা সিসিইউ পেশেন্টরা হচ্ছে ভেন্টিলেটারে বা হচ্ছে বাইপ্যাপে বা এক্সট্রা মনিটরিং ডিভাইসের মধ্যে থাকে। তো সেই জন্য তাদেরকে 1:1 বা 1:2 রেশিওতে রাখা হয়ে থাকে। এই হচ্ছে তোমার আনসার। তো তোমার ইউনিটে হয় কি হয় না সেটা তুমি প্রপারলি আনসার দেবে অ্যাকর্ডিং টু লজিক। এবং যখন আনসারটা দেবে সবসময় কিন্তু সচেতন থাকবে যে তুমি এমন কোনো টার্ম ইউজ করবে না যেটা সম্পর্কে তোমার ডেপথ নলেজ নেই। কারণ যখনই তুমি আনসার দিচ্ছ যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ওই জিনিসটা খটোমটো, সেখানে কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে ওইটা নিয়েই আবার কোয়েশ্চেন করবে। তাই এই ধরনের জিনিসপত্রগুলো তোমার মুখ থেকে অন্তত বলা থেকে বিরত থাকবে।
তারপর নেক্সট কোশ্চেন হতে পারে যে তুমি আইসিইউ তে এতদিন ডিউটি করেছো বা সিসিইউ তে যে এতদিন ডিউটি করেছো তোমার কোনো কন্টিনিউইং এডুকেশন হয়েছে কিনা বা কোনো ট্রেনিং বা সার্টিফিকেট কোর্স করেছো কিনা, যদি করে থাকো তাহলে সেটা বলবে। এবং যদি করে থাকো সেটা বলার সাথে সাথে সেটা সম্পর্কে কি করেছো এবং সেই ডিটেলস কোর্সটা সম্পর্কে জেনে যাবে, কারণ এর পরের কোয়েশ্চেনটাই কিন্তু তোমার ওই কোর্সটা সম্পর্কে হবে যদি তোমার এই কোয়েশ্চেনটা তোমাকে করে থাকে এবং তুমি আনসার দিয়ে থাকো। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইসিইউ বা সিসিইউ দের নার্স, সিসিইউ নার্সরা আমরা সবাই জানি বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে, তো তাই এর পরের কোয়েশ্চেন তাদের মেন্টাল হেলথ দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে এখনকার দিনে খুব ট্রেন্ডিং টপিক যে হাউ ডু ইউ হ্যান্ডেল ইউর স্ট্রেস, তুমি কি করে তোমার স্ট্রেসটাকে হ্যান্ডেল করো। তো তোমাকে এখানে তুমি যা করো সেটাই অন্তত বলার চেষ্টা করবে যে তুমি স্ট্রেস সিচুয়েশন হলে তুমি চেষ্টা করো যে তোমার যে পেশেন্ট অ্যালোকেটেড সেই পেশেন্টের পার্টিকুলার যেটা নিড বেসড কাজ সেটাতে ফোকাস থাকো এবং তারপরে তুমি তোমার প্রায়োরিটি সেট করো এবং সেই অনুযায়ী তুমি কাজ করো। তুমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার চেষ্টা করো, আফটার ডিউটি তুমি নিজের মতো টাইম স্পেন্ড করার চেষ্টা করো, এই ধরনের কথাগুলো বলবে। বেশি কিছু মানে আমি আফটার ডিউটিও পেশেন্ট নিয়ে চিন্তা করি, পেশেন্টের কথা ভাবি, এই ধরনের অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবে না, মানে যেটা তুমি করো সেটুকুই বলবে। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই আইসিইউ সিসিইউ রিলেটেড, সেটা হচ্ছে কি করে তুমি ইনফেকশন প্রিভেনশন করবে। ইনফেকশন প্রিভেনশন করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হ্যান্ড ওয়াশিং, তারপরে আমরা যে ইউনিভার্সাল প্রোটেকশন মেথড জানি সেটাই বলবে। আর তাছাড়া তোমাদের হসপিটালে যদি কোনো পার্টিকুলার মেজার ফলো করা হয়, কতদিন অন্তর ফিউমিগেশন বা হচ্ছে ভিজিটার্স রেস্ট্রিক্টেড বা এই ধরনের যে আনসারগুলো সেগুলোই দেবে। আমার মনে হয় এটা সমস্ত আইসিইউ সিসিইউ নার্সরাই জানে, এটা নিয়ে আমি আর ডিটেলসে বলছি না, তুমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করে যাবে। এবং এখনকার দিনে কি ইউজ হচ্ছে ইনফেকশন প্রিভেনশনের জন্য, কি সব থেকে কমন আইসিইউ হচ্ছে নোজোক্রোমিয়াল ইনফেকশন, কোন ব্যাকটেরিয়া বা কোন ব্যাকটেরিয়া দিয়ে সব থেকে কমন নোজোক্রোমিয়াল ইনফেকশন হয় আইসিইউ বা সিসিইউ তে, সেই আনসার গুলো কিন্তু প্রিপেয়ার করবে, কারণ তোমাকে এই আনসার কোয়েশ্চেন করার সাথে সাথে তার অ্যাসোসিয়েটেড এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করতে হতে পারে। তোমরা সোয়াব কালচার কতদিন অন্তর করো, কোথা থেকে সোয়াব নেওয়া হয়, এই ধরনের আনসার গুলো কিন্তু প্রিপেয়ার করে যাবে। ফিউমিগেশন হলে ফিউমিগেশনে কি কি কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে সেটা। এরপর আরেকটু স্পেসিফিক চলে আসি সিসিইউ বা আইসিইউ নার্সদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তুমি কি করবে, সেটা এই ধরনের কোয়েশ্চেন। অথবা তোমার কাছে এলো একজন এমআই পেশেন্ট, সেই মুহূর্তে তুমি একা ওই মুহূর্তে আছো এবং বাকিরা অন্য অন্য পেশেন্ট নিয়ে বিজি, তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি অফ নার্সিং কেয়ার কি হতে পারে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন গুলোর জন্য ফেস করে রাখবে। যদি মনে করো কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তুমি আশা করি সব আইসিইউ নার্সই জানে বিসিএলএস সম্পর্কে, তাহলে প্রথমেই তুমি কল ফর হেল্প করবে, তারপরে বিসিএলএস এর জন্য নিজেকে প্রিপেয়ার করে বিসিএলএস দেওয়া শুরু করবে, ততক্ষণে তোমার টিম চলে আসবে। এই আনসারটা যেন ততধিকই স্মার্ট হয় যেরকম তুমি হচ্ছে কাজের জায়গায় কাজটা করো স্কিলফুলি। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য মেডিকেশন ইউজড ইন কমনলি ইন আইসিইউ বা সিসিইউ তে। তো এক্ষেত্রে এমার্জেন্সি মেডিকেশন গুলো আমরা মেনলি ইউজ করে থাকি, যেমন হচ্ছে অ্যাড্রিনালিন, ডেরিফাইলিন, ডেকাড্রন, ডোবুটামিন, ডোপামিন, লিডোকেন, এই যে মেডিকেশন গুলোর নাম বললাম, তাছাড়াও ফ্লুসেমাইড, মরফিন, পেথিডিন, এই মেডিকেশন গুলোর প্রত্যেকটা এমার্জেন্সি মেডিকেশন কি কারণে দেওয়া হয় মিনিমাম অন্তত এক লাইনের মোড অফ অ্যাকশন গুলো একটু দেখে যাবে যদি তুমি সিসিইউ বা আইসিইউ নার্স হও। কারণ তোমাকে যখনই কোয়েশ্চেন করা হবে তখনই তোমায় জিজ্ঞাসা করা হবে যে কেন লিডোকেন দেওয়া হয় বা কেন অ্যাট্রোপিন দেওয়া হয় বা কেন অ্যাড্রিনালিন দেওয়া হয়, কোন সময় তুমি অ্যাড্রিনালিনটা ইউজ করো, তাহলে সেই কথাটার যেন আনসারটা দিতে পারো। আর একটা ইম্পর্টেন্ট টপিক, আইসিইউ বা সিসিইউ সবকটা জায়গায় হচ্ছে খুব স্ট্রেসফুল সিচুয়েশন, ফ্যামিলি মেম্বাররা ভীষণ স্ট্রেসে থাকে, তাই সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারের সাথে কি করে কমিউনিকেট করবে অ্যাজ আ নার্স, এটাও কিন্তু তোমার কাছে কোয়েশ্চেন ফেস করতে পারো। তো এক্ষেত্রে যখন ফ্যামিলি মেম্বারের সাথে কমিউনিকেট করবে তার আনসারটা কিন্তু এরকম ভাবে হবে যে অ্যাজ আ নার্স তুমি যখন ফ্যামিলি মেম্বারের সাথে কমিউনিকেট করবে স্ট্রেট ফরওয়ার্ড হবে এবং ফ্যামিলি মেম্বারকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলবে, কোনোভাবেই তুমি ওই মুহূর্তে মাথা গরম করবে না, কারণ তুমি জানো ফ্যামিলি মেম্বার অলরেডি স্ট্রেসের মধ্যে রয়েছে এবং পেশেন্টের যে পজিশনে রয়েছে এবং যা ট্রিটমেন্ট চলছে সেগুলো আস্তে আস্তে ডিসক্রাইব করবে এবং যদি কিছু কোয়ারি করে তাহলে সেটা আবার রিপিট করবে, কিন্তু কোনো মতেই তুমি হচ্ছে তোমার নিজের মেজাজ হারাবে না। আর এখানে আরেকটা কথা, ফ্যামিলি মেম্বারকে কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। কোনো ফ্যামিলি মেম্বারই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা মেডিকেল টার্ম বোঝে না এবং তারা অলরেডি ইরিটেটেড স্টেটেই থাকে, তো সেক্ষেত্রে
তোমাকে মাথা ঠান্ডা করে সিম্পল ল্যাঙ্গুয়েজে ভাববে, যে বাড়ির লোকের সাথে কথা বলছো সেরকম ভাবে বোঝাতে হবে। আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে যে তুমি অ্যাজ আ আইসিইউ নার্স হিসাবে কি কি এক্সপিরিয়েন্স তুমি গেইন করেছো। তাহলে সেক্ষেত্রে তুমি যদি স্পেসিফিক কিছু এক্সপিরিয়েন্স গেইন করে থাকো তাহলে সেগুলো বলবে, বা তুমি যেটা ডেইলি লাইফে করো সেটা বলতে পারো। তুমি তো সিবিটির জন্য তোমার নলেজ লেভেল তৈরি, তুমি নলেজের তোমার নলেজ লেভেল একদম তৈরি, শুধু তুমি সেটাকে হচ্ছে কিভাবে বলবে নিজে মুখের কথায় সেটাকে প্রিপেয়ার করাটাই হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। আর ওটাই আরেকবার, যেটা হচ্ছে থিওরির যে নলেজটা আছে সেটাকে ডায়লগ ভার্সনে প্রিপেয়ার করবে, দরকার হলে বারবার আয়নার সামনে বলবে, তাহলে দেখবে তোমার সেলফ কনফিডেন্সটা বিল্ড হচ্ছে। আজকের সেশনটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।